হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম তোমাদেরকে আবারও তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালস। দেখো, আগের পার্টে আমি তোমাদের সাথে কি আলোচনা করেছিলাম? বংশগতি সম্বন্ধে আলোচনা করেছিলাম না। আজকে সেই বংশগতি অধ্যায়েরই নেক্সট কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব না। নেক্সট বিষয়বস্তুগুলোর মধ্যে নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বংশগতি বিদ্যার যিনি জনক মেন্ডেল, তিনি সেই বংশগতি পরীক্ষার জন্য মটর গাছকে বেছে নিয়েছিলেন এবং মটর গাছকে বেছে নিয়ে তিনি মটর গাছের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সম্বন্ধেই জানবো। তাহলে দেখো, বিষয়টা কি আজকে? মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষা। তাহলে মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন, এর পিছনে একটা কোশ্চেন হয়তো অনেকের মনে আসতে পারে যে মেন্ডেল কেন মটর গাছকে বেছে নিলেন? মেন্ডেল কেন অন্য গাছকে বাছেননি তিনি? আরও তো অনেক গাছ রয়েছে, আমাদের আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, এই সকল অনেক গাছ রয়েছে, কিন্তু তিনি মটর গাছকেই কেন বাছলেন? তাহলে মটর গাছকে বেছে নেওয়ার কিছু কারণ চলো আমরা জেনে নিই আজকে। তাহলে কি জানবো আমরা? মটর গাছকে শনাক্ত করার কারণ, কেন তিনি মটর গাছকেই বেছে নিয়েছিলেন। তাহলে মটর গাছকে বেছে নেওয়ার পিছনে তার যে প্রথম কারণটা ছিল সেটা হচ্ছে মটর গাছ খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এবং ওনাকে পরীক্ষার সকল ফলাফলগুলো জানার জন্য অনেকগুলো বংশ প্রায় লাগবে। তার কারণ তিনি সেই বংশ পরম্পরায় সেই ফলাফলগুলোকে নোট করবেন এবং নোট করে পর তবে তো তিনি অন্য মানুষকে বোঝাতে পারবেন যে দেখো, এরকম প্রায় 3-4খানা বংশ পরম্পরায় এই রকমই ঘটনা ঘটে চলেছে। তবে তার যুক্তি অন্য মানুষরা মেনে নেবে। তাহলে প্রথম কারণ হচ্ছে কি না? প্রথম কারণ হচ্ছে মটর গাছ খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে। এটা ছিল ওনার প্রথম কারণ মটর গাছকে বেছে নেওয়ার। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে মটর গাছ কিন্তু খুব অল্প পরিমাণ জায়গাতে বংশ বিস্তার করতে পারে। মানে তোমার কাছে যদি খুব সামান্য জায়গাও রয়েছে, তুমি সেখানে কিন্তু মটর গাছের চাষ করতে পারো। তাহলে সেই কারণে ওনার দ্বিতীয় কারণটা তাহলে কি মটর গাছকে বেছে নেওয়া? না, মটর গাছ খুব সামান্য জায়গাতে বংশ বিস্তার করতে পারে। এরপরে যে কারণটি ছিল সেটা ছিল যে মটর গাছের যে ফুল, সেই ফুল ছিল উভলিঙ্গ। উভলিঙ্গ মানে যার মধ্যে পুংকেশরও ছিল এবং যার মধ্যে গর্ভকেশরও ছিল। এইটা ছিল ওনার তৃতীয় কারণ। এর ফলে উনি যে আমরা যখন পড়ব আগে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, সেগুলোতে তিনি কিন্তু স্বপরাগযোগ ঘটিয়েছিলেন এবং স্বপরাগযোগ তখনই ঘটানো সম্ভব যখন সে কোনো একটি ফুল সেটা উভলিঙ্গ হবে, তবে তো সেই ফুলের মধ্যে পরাগযোগটা হবে। তাহলে এটা ছিল তৃতীয় কারণ। তাহলে তৃতীয় কারণ কি না? মটর গাছের ফুল কি ছিল? উভলিঙ্গ। এরপরও আরও বিভিন্ন কারণ ছিল যেগুলো আমি তোমাদের মৌখিক বলছি, তোমরা পারলে খাতায় নোট করো। এবং তোমরা অবশ্যই, আমি এই যে জিনিসগুলো লিখছি এগুলো কিন্তু আমি বলছি তার পাশে পাশে বোর্ডে লেখা রয়েছে, তোমরা কিন্তু এগুলো নোট করবে। তার কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেয়। পরীক্ষায় হয়তো 2 নম্বরে প্রশ্ন দিতেই পারে যে মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিলেন কেন। তাহলে এগুলো তোমরা নোট করে রাখলে
তোমরা সেগুলো পড়তে পারবে, ব্যাপারগুলো বুঝতে পারবে এবং তোমরা অবশ্যই পরীক্ষায় সেগুলো লিখে আসতে পারবে। এর ছাড়াও যে কারণগুলো ছিল সেগুলো ছিল ম্যান্ডেল যে মটর গাছ শনাক্ত করেছিলেন তার মধ্যে বেশ খানিকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল বিপরীতধর্মী। যেমন যদি একটা লম্বা হয় তাহলে অন্যটা বেটে হবে, যদি কারুর ফল গোলাকার হয় তাহলে কারুর ফল কুঞ্চিত হবে, কারুর ফুলের আকার যদি হলুদ হয় তাহলে কারুর বেগুনি হবে। এরকম বিভিন্ন রকমের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, যার ফলে মেন্ডেলের পরীক্ষা করা সহজ হয়ে গিয়েছিল। তাহলে এই কিছু কারণের জন্যই উনি মটর গাছকেই এক্স্যাক্টলি বেছে নিয়েছিলেন এই পরীক্ষার জন্য। বেশ, তাহলে এটা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে যে উনি পরীক্ষাটা কিভাবে করলেন এবং পরীক্ষাটা করার ফল পরীক্ষা করার সময় কিছু একটা জিনিস তিনি ঘটিয়েছিলেন, যে জিনিসটা কি না ওটা চলো জেনে নিই। তাহলে উনি করেছিলেন কি না, উনি প্রাথমিকভাবে মটর গাছের উপর কিন্তু ইতর পরাগযোগই ঘটিয়েছিলেন। একটু আগেই দেখবে বললাম যে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, কিন্তু প্রথম ক্ষেত্রে উনি ইতর পরাগযোগই ঘটিয়েছিলেন, মানে দুটো আলাদা আলাদা মটর গাছকে নিয়েছিলেন এবং তাদের মধ্যে পরাগযোগ ঘটিয়েছিলেন। এবার এই পরাগযোগটা ঘটলো কী করে, যদি তিনি কিছু একটা যে পদ্ধতিটা বলছি সেটা যদি না করতেন তাহলে কি হতো না, ওই ফুলের মধ্যে কি রয়েছে পুংকেশর এবং গর্ভকেশরও রয়েছে। এবার আমি যদি একটা ফুল থেকে একটা ফুলের গর্ভমুণ্ড থেকে পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করতে চাই তাহলে ওখানে শুধুমাত্র কি থাকতে হবে, ওখানে শুধুমাত্র গর্ভমুণ্ডই থাকতে হবে, পুংকেশর থাকা চলবে না। তার কারণ নয়তো ওখানে মিক্স হয়ে যেতে পারে এবং অন্য ঘটনাও ঘটে যেতে পারে। তার কারণ এটা তার জন্যই তিনি একটা পদ্ধতি করেছিলেন যেটাকে বলা হয় ইমাস্কুলেশন। পদ্ধতিটাকে কি বলা হয়, বলা হয় ইমাস্কুলেশন। না এই পদ্ধতিটা কি, আমি একটা পাশের ছোট্ট ছবি আঁকছি সেটা সম্বন্ধে বুঝো। না আমরা জানি যে একটা আদর্শ ফুল, সেই আদর্শ ফুলের কিন্তু চারটে অংশ থাকে। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে, চারটি অংশ। সেগুলো এখানে আঁকছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা কি অংশ। না এটা একটা আদর্শ ফুলের অংশ আঁকলাম, এই যে নিচের অংশটা এটাকে বলা হয় বৃতি, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় দলমণ্ডল, এই দুটো অংশ এদেরকে বলা হচ্ছে পুংকেশর, পুংকেশর, এবং এই অংশটা এটা হচ্ছে গর্ভকেশর। বেশ, তাহলে এই চারটা অংশ। এবার তিনি কি করেছিলেন না, তিনি কিছু কিছু ফুলের এই পুংকেশরগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে সেই ফুলের মধ্যে শুধুমাত্র কি পড়ে রইল, শুধুমাত্র পড়ে রইল গর্ভকেশর। তাহলে এবার কিছু ফুলের তিনি পুংকেশর রেখেই দিয়েছিলেন আর কিছু ফুলে শুধুমাত্র গর্ভকেশর রেখেছিলেন, যাতে করে পুংকেশর না থাকে তার মধ্যে, পুংকেশর কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। এর ফলে তার ইতর পরাগযোগ করাটা সুবিধের হয়ে গিয়েছিল। এবার এই যে পদ্ধতি তিনি পুংকেশর কেটে বাদ দিলেন, এই পদ্ধতিটাকেই বলা হয় ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন কাকে বলে না, একটি উভলিঙ্গ ফুলের পুংকেশর গুলিকে কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে
ইমাস্কুলেশন বলে। বেশ, এটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু বিষয়গুলোকে নোট করতে থাকো। তাহলে ইমাস্কুলেশন বুঝেছো। এবার এইভাবে তিনি প্রথমে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন এবং পরীক্ষাটা আরম্ভ করেছিলেন। এবার তিনি মটর গাছের মধ্যে যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখতে পেয়েছিলেন, চলো এক এক করে সেগুলো জানি। না, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কয়খানা দেখা যায় একটু আগে বললাম তোমাদের, 7খানা দেখা যায়। তাহলে বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য প্রকট থাকে, মানে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, এবং কিছু বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকে, যে বৈশিষ্ট্যগুলো প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে কিন্তু প্রকাশ পায় না। এগুলো আমরা আগের পাঠে কিন্তু জেনে এসেছি। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ফলের আকার, সরি ফলের না, বীজের আকার। বীজের আকার, তাহলে বীজের আকার, প্রকট বৈশিষ্ট্যে বীজের আকার কি ছিল বলো তো? বীজের আকার ছিল গোলাকার, মানে একটা বীজ পুরোপুরি গোলাকার ছিল, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত। আমি যে বৈশিষ্ট্যগুলো লিখছি তার একটা ছবি পাশে দেওয়া রইল তোমাদের, তোমরা কিন্তু ওখান থেকে ভালো করে ব্যাপারগুলো আরও ভালো করে বুঝতে পারবে। আমি এখানে লিখে যাচ্ছি এই জন্যই, কারণ তোমরা এইগুলো থেকে নোট করতে পারবে, আর ওগুলো দেখে তোমরা এগুলো মিলিয়ে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বীজের বর্ণ। না, বীজের বর্ণ কি ছিল? না, প্রথম ক্ষেত্রে বীজের বর্ণ ছিল হলুদ এবং প্রচ্ছন্নতে ছিল সবুজ। 3 নম্বরে যে বৈশিষ্ট্যটা ছিল ফুলের বর্ণ। ফুলের বর্ণে প্রকটে যেটা ছিল সেটা ছিল বেগুনি, এবং প্রচ্ছন্নে যেটা ছিল সেটা ছিল সাদা, মানে বেগুনি প্রকাশ পায় আর সাদাটা সুপ্ত অবস্থায় থাকে। বাকি যে 4টে আছে সেগুলো চলো দেখি। না, 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ফুলের অবস্থান। ফুলের অবস্থান মানে ফুল কোন অবস্থানে অবস্থিত রয়েছে। না, প্রকটে হচ্ছে কাক্ষিক এবং প্রচ্ছন্নে হচ্ছে শীর্ষস্থ। তোমরা বলবে এগুলো কি? না, যখন ফুল একদম কাণ্ডের গোড়া থেকে যদি বার হয়ে যায় তাহলে সেটা কাক্ষিক, এবং কাণ্ডের একদম শেষ প্রান্তে শীর্ষ অংশে যদি থাকে তাহলে ওইটা হচ্ছে শীর্ষস্থ। ছবি রয়েছে পাশে, এছাড়াও আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো। এবার এখান থেকে যদি বার হয়ে ফুলটা এখানেই থেকে যায়, এই অবস্থানটা কিন্তু হচ্ছে কাক্ষিক অবস্থান, এটা হচ্ছে কাক্ষিক। আর শীর্ষস্থ কোনটা? না, যদি এই রকম অবস্থানে থাকে, সাপোজ এইভাবে রয়েছে কাণ্ড, কিন্তু এই কাছাকাছি ফুল বার হলো না, একদম শেষ প্রান্তে গিয়ে এইখানে ফুল যদি বার হয়, এইখানে যদি ফুলটা বার হয় তাহলে সেটা হচ্ছে শীর্ষস্থ অবস্থান। বেশ, বোঝা গেছে? এবার নেক্সট যে বৈশিষ্ট্যটা জানবো, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে
ফলের বর্ণ। এবার ফলের বর্ণ প্রকটে কি না, প্রকটে হচ্ছে সবুজ এবং প্রচ্ছন্নতে হচ্ছে হলুদ। এটা হচ্ছে ফলের বর্ণ। নেক্সট 6 নাম্বার হচ্ছে ফলের আকার। না এইটাই হচ্ছে পরিপুষ্ট, আর প্রচ্ছন্নে হচ্ছে খাঁজযুক্ত, মানে খাঁজওয়ালা থাকে। ঠিক আছে, এবার লাস্ট যে 7 নাম্বার বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কি, 7 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। না কাণ্ডের দৈর্ঘ্য প্রকটে হচ্ছে লম্বা এবং প্রচ্ছন্নে হচ্ছে বেটে বা একে বলতে পারো খর্ব। এগুলো হচ্ছে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মটর গাছ যিনি মেন্ডেল শনাক্ত করেছিলেন, যে মটর গাছগুলো। এবার নেক্সট যেটা হচ্ছে মেন্ডেলের সফলতার কারণ, তিনি কেন এতটা সফল হলেন। অন্য কোনো বিজ্ঞানী কেন এই বংশগতি সম্বন্ধে এত সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারলেন না? আরও কেউ কি ট্রাই করেনি? ট্রাই করেছে অবশ্যই, কিন্তু মেন্ডেলই এত সফল, যাকে আমরা জনক বলে আখ্যা দিয়ে দিয়েছি। তাহলে কেন এত সফল হলেন? তার কারণ হচ্ছে, আমি কিন্তু মৌখিক বলছি, তোমরা পারলে এটাকে নোট করে ফেলো। না এটার কারণ হচ্ছে, তিনি যে গাছটাকে বেছে নিয়েছিলেন, মানে মটর গাছ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বংশবিস্তার করে। তাই তার পরীক্ষাটা তিনি প্রায় অনেকগুলো বংশ পরম্পরায় করে গিয়েছিলেন এবং সেটাকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন, ভালো করে নোট করেছিলেন। নোট করাতে তার যুক্তিযুক্ত মতবাদ তিনি সবাইকে বোঝাতে পেরেছিলেন। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে তিনি 1 জোড়া থেকে 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাগুলো করেছিলেন। আমরা দেখলাম মটর গাছে প্রায় 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তিনি একসাথে 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছকে নিয়ে পরীক্ষাটা করলেন না। তিনি কিছু কিছু ক্ষেত্রে 1 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। এইভাবে তিনি পরীক্ষাটাকে আগিয়েছিলেন। এর ফলে ওনার পরীক্ষাটা করতে খুব সহজ হয়েছিল এবং তার ফলে তিনি খুব ভালোভাবে ওই পরীক্ষার সিদ্ধান্ততে উপনীত হতে পেরেছিলেন। এই সকল কারণেই মেন্ডেল কিন্তু এত সফলতা লাভ করেছিলেন। বেশ, এবার নেক্সট যেটা জানবো, মটর গাছের পরীক্ষা। তিনি 2 ধরনের পরীক্ষা করেছিলেন, এক হচ্ছে এক সংকর জনন আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিসংকর জনন। আমরা আগের পাঠে কিন্তু পড়েছি। এক সংকর জনন মানে যখন 1 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, সেটা হচ্ছে এক সংকর জনন। আর যখন মানে 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষাটা করেছিলেন, সেটা ছিল দ্বিসংকর জনন। তা আজ আমরা আজকের পাঠে এক সংকর জননটা জানবো। নেক্সট পাঠে কিন্তু আমরা অবশ্যই দ্বিসংকর জননটা নিয়ে জানবো এবং আগেরও কিছু বিষয়বস্তু নিয়ে জানবো। তাহলে চলো দেখা যাক এক সংকর জননটা কি। না আজকে যেটা নেক্সট টপিক, সেটা হচ্ছে এক সংকর জনন। বা একে কি বলা হয় ইংরেজিতে বলো তো? একে বলা হয় মোনোহাইব্রিড ক্রস, এটাই তো। এবার তিনি কি করলেন, তিনি একটা বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যওয়ালা গাছ নিলেন, মটর গাছ, এবং একটা বিশুদ্ধ বেটেওয়ালা গাছ নিলেন। মানে তিনি যে গাছগুলো চুজ করেছিলেন, একটা কিন্তু স্পেশালিটি ছিল সেটার মধ্যে, সবগুলোই কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্যের ছিল। তাহলে একটা মটর গাছ নিলেন, সেটা ছিল কিন্তু টি আকারে লেখা হয়, বিশুদ্ধ লম্বা। এটা আগের দিন আমরা বলেছি আগের পাঠে, যে টি ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা। আর একটা টি নিয়েছিলেন স্মল টি, যেটাকে বলা হচ্ছে বিশুদ্ধ কি বেটে। এই রকম বৈশিষ্ট্যের 2টো গাছ নিয়েছিলেন এবং তাদের মধ্যে ক্রস মিন্স সংকরায়ন ঘটিয়েছিলেন। তাহলে এখানে এই যে 2টো গাছ নিয়েছিলেন, এদেরকে বলা হয় জনিত্রী জনু।
এবারে বলবে স্যার জনিত্রী জনু মানে কি, আর একে পি দিয়ে প্রকাশিত করায় না। সংকরায়নের জন্য কোনো একটি প্রজাতি বা কোনো একটি জীবকে বা কোনো একটি উদ্ভিদকে পুরুষ এবং কোনো একটি উদ্ভিদকে মহিলা ধরে যাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তাদেরকে বলা হয় জনিত্রী জনু। মানে সংকরায়নের জন্য যে দুটো জীবকে বেছে নেওয়া হয় তাদেরকে বলা হচ্ছে কি জনিত্রী জনু। যে এক্ষেত্রে ধরছি এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এখানে আমি ছোট্ট করে লিখে রাখছি এম ফর মেল আর এফ ফর ফিমেল। আর এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যদেরকে কি বলে, আগের দিন পড়েছি, অ্যালিল বলে। এগুলো হচ্ছে অ্যালিল। এবার এদের থেকে যেটা তৈরি হবে সেটাকে বলবো গ্যামেট, মানে জনন কোষ। তাহলে এখান থেকে একটা পুং গ্যামেট পাবো। পুং গ্যামেট কি পাবো না টি পাবো। এবার এখান থেকেও একটা সেম স্ত্রী গ্যামেট পাবো, যেটা হচ্ছে স্মল টি। তাহলে এই যেগুলো পেলাম এগুলো হচ্ছে গ্যামেট। এবার এই দুটো গ্যামেট মিলে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে, যেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। মানে এখান থেকে ক্যাপিটাল টিটা পেয়ে গেল আর এখান থেকে স্মল টিটা পেয়ে গেল। এবার এই যে নতুন উদ্ভিদটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় অপত্য জীব। অপত্য জীব। এবার তিনি এর আগেও পরীক্ষা চালিয়ে গেছেন, তাই আমরা এই অপত্য জীবটাকে F1 লিখছি, মানে ফার্স্ট অপত্য জীব, প্রথম অপত্য জীব। এটা তাহলে কি হলো দেখো, এটা হয়ে গেল শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা, বেশ। তার কারণ এটা কিন্তু এখন আর বিশুদ্ধ রইল না, এটার মধ্যে ক্যাপিটাল টিও রয়েছে স্মল টিও রয়েছে। আর লম্বা কেন, কারণ এখানে ক্যাপিটাল টিটা প্রকট বৈশিষ্ট্য পড়েছি আমরা। এবার তিনি এই দুটো যে মটর গাছ নিয়েছিলেন এদের মধ্যে কিন্তু ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। আগেও বললাম আমি এই পাঠে যে তিনি প্রাথমিকভাবে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন, এই দুটো গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। এবার নেক্সট পার্টে কি করলেন, তিনি এই যে নতুন অপত্যটা সৃষ্টি হলো এই নতুন অপত্যর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটালেন। মানে এই গাছটার তো অনেকগুলো ফুল রইবে, তাহলে ওই ফুলের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটালেন। তাহলে চলো দেখি এরপর নেক্সট পার্টে কি হচ্ছে। এই যেটা করছি এক শঙ্কর জননের, এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করতে থাকো। এটা কিন্তু ভিভিআই ব্যাপার তোমাদের, স্পেশালি মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে এখানে তিনি এবার ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টিওয়ালা দুটো গাছের মধ্যে সংকরায়ন ঘটালেন। কী ধরনের না, তিনি স্বপরাগযোগ ঘটাচ্ছেন। এবার স্বপরাগযোগ। এবার এই ক্ষেত্রে এরা আর কিন্তু অপত্য থাকছে না, যেহেতু সংকরায়ন ঘটানো হচ্ছে সেহেতু এরা এই ক্ষেত্রে কি তৈরি হয়ে যাচ্ছে, এরা এই ক্ষেত্রে জনিত্রী জনু তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শঙ্কর লম্বা, আর এটা হচ্ছে শঙ্কর লম্বা। এবার এদের মধ্যে যখন তিনি সংকরায়ন ঘটাচ্ছেন তখন যে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে সেটা দেখো কি উৎপন্ন হচ্ছে না, গ্যামেট এবার সেপারেট হয়ে যাচ্ছে। যে দুটো বৈশিষ্ট্য এক হয়ে রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ক্যাপিটাল টি আলাদা হয়ে যাচ্ছে, স্মল টি আলাদা হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু সেম, ক্যাপিটাল টি আলাদা আর স্মল টি আলাদা হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রেও ধরছি এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। এবার যে নতুন জীবগুলো তৈরি হবে সেগুলো কেমন হবে না, সেগুলো অনেকটা আমরা ম্যাথের মাল্টিপ্লিকেশন দেখেছি, দেখবে ব্র্যাকেট করার সময় এই ব্র্যাকেটের একটা পার্টের সাথে ওই ব্র্যাকেটের পুরো পার্টটাকে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক সেই রকম এখানে একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ফিমেলের একটা চারিত্রিক বৈশিষ্ট্য মিক্স হবে, এইটার সাথে এইটা মিক্স হবে। আর যে জীবটা তৈরি হবে সেটা কি হবে, টি টি ক্যাপিটাল টি টি, মানে এটাকে কি বলবো, এটাকে বলবো বিশুদ্ধ লম্বা। সেমভাবে এইটার সাথে এবার এই স্মল টিটা তো যুক্ত হবে, মিশ্রিত হয়ে কি তৈরি করবে, ক্যাপিটাল টি স্মল টি, তার মানে শঙ্কর লম্বা।
এবার এই স্মল টিটার সাথে এই ক্যাপিটাল টিটা যুক্ত হবে, এরাও কি তৈরি করবে? শঙ্কর লম্বা। আর এই স্মল টি আর স্মল টি যখন তৈরি হবে তখন কি হয়ে যাবে? বিশুদ্ধ। আর স্মল টি মানে কি বোঝায়? বেটে। স্মল টি বিশুদ্ধ বেটে তৈরি করলো, এটা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইগুলো নতুন প্রজাতি তৈরি হলো। তাহলে এগুলো হলো অপত্যজনু। কি অপত্যজনু? না F2 অপত্যজনু। তার কারণ আগেরটা ছিল ফার্স্ট অপত্যজনু, এটা তো দ্বিতীয় নম্বরে তৈরি হলো। তাহলে এইগুলো সব হয়ে গেলো F2 অপত্যজনু। এবার যদি আমি অপত্যজনু যেটা নতুন তৈরি হলো এই টোটালটাকে 100% ধরি, তাহলে 100%-এর মধ্যে দেখো এক ভাগ বিশুদ্ধ লম্বা মানে কত পার্সেন্ট? এটা হচ্ছে 25%। 25% বিশুদ্ধ লম্বা। এবং দেখো 2 ভাগ কি রয়েছে? 2 ভাগ রয়েছে শঙ্কর লম্বা। তাহলে 2 ভাগ মানে 50%। এই দুটো মিলে কি হচ্ছে? 50% শঙ্কর লম্বা। এবং আবার 1 ভাগ বিশুদ্ধ বেটে মানে 25% বিশুদ্ধ বেটে। বেশ, তাহলে এটা হচ্ছে F2 অপত্যজনুতে তৈরি অপত্যগুলো। ঠিক আছে, এবার যেটা করতে হয় এরপরে সেটা হচ্ছে একটা চেকার বোর্ড বানাতে হয়। না চেকার বোর্ডটা কি? চলো বানাই। এই যেটা করলাম এতক্ষণ সেটা হচ্ছিল ছক সহ এক শঙ্কর জনন। আমাদের কেমন কোশ্চেন দিতে পারে দেখো, পরীক্ষায় কোশ্চেন দেয় যে এক শঙ্কর জননে ছক সহ চেকার বোর্ড বানাও। সেটা মটর গাছেরও দিতে পারে, সেটা পার্টিকুলার মেনশন করে দিতে পারে অন্য কোনো জীবের, বা মটর গাছেরও দিতে পারে। তো যদি মেনশন না করে তোমরা মটর গাছ করবে, আর যদি কোনো অন্য জীব মেনশন করে দেয় তাহলে সেটা করবে। এই নিয়মেই করবে। তাহলে প্রথমে দেখো ছক আমাদের কমপ্লিট। এবার আমরা কি বানাবো? চেকার বোর্ড। F2 অপত্যজনুর চেকার বোর্ড। তাহলে চলো দেরি না করে চেকার বোর্ডটা বানিয়ে ফেলি। চেকার বোর্ড কোন জনু? F2 অপত্যজনু। না চেকার বোর্ডটা কিভাবে বানাবো? প্রথমে একটা বক্স বানিয়ে নেব। একটা বক্স বানিয়ে নিলাম, নিয়ে আমি উপরের দিকে স্ত্রী গ্যামেটগুলো লিখে ফেলবো। স্ত্রী গ্যামেট, তাহলে স্ত্রী গ্যামেটে কী তৈরি হয়েছিল? একটা ক্যাপিটাল টি একটা স্মল টি তৈরি হয়েছিল। আর এইদিকে পুং গ্যামেটগুলো লিখে নেব। এখানেও তৈরি হয়েছিল একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। যখন আমি দ্বিতীয়বার সংকরায়ন করছিলাম মানে ছকস দেখাচ্ছিলাম তখন এগুলোই তৈরি হয়েছিল না গ্যামেটে। তাহলে ঠিক আছে, এগুলো তৈরি হলো। এবার আমি কি বোঝাতে চাইছি, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর এটা হচ্ছে পুং গ্যামেট। তাহলে স্ত্রী গ্যামেটকে কিন্তু একটা চিহ্ন দিয়ে সিম্বল বোঝানো হয় এইভাবে, এটা স্ত্রী গ্যামেট। তাহলে এটা স্ত্রী গ্যামেট হয়ে গেল। আর এই তলের পাটটা পুং গ্যামেট, তাহলে একে এইভাবে বোঝানো হয় পুং গ্যামেট। আমি লিখে দিচ্ছি, এই সাইডেরগুলো হচ্ছে পুং গ্যামেট আর এই উপরের সাইডেরটা হচ্ছে স্ত্রী গ্যামেট। ঠিক আছে, এবার দেখো যখন এই টি আর এই টি মিশ্রিত হবে তখন কি তৈরি হবে? ক্যাপিটাল টি। তার মানে কেমন মটর গাছ তৈরি হবে? বিশুদ্ধ লম্বা। শর্ট ফর্মে লিখলাম, হ্যাঁ, বিশুদ্ধ লম্বা। এবার যখন এই ক্যাপিটাল টি আর এই স্মল টি মিক্স হবে তখন হবে ক্যাপিটাল টি স্মল টি, মানে শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা। এই স্মল টি আর এই ক্যাপিটাল টি মিলে হবে ক্যাপিটাল টি স্মল টি। এটাও তাহলে কি? শঙ্কর লম্বা। আর এই স্মল টি মিলে কি হবে? বিশুদ্ধ বেটে। তাহলে এটা হয়ে গেল আমাদের চেকার বোর্ড F2 অপত্যজনক। এবার এখান থেকে তিনি কিছু অনুপাত পেয়েছিলেন, যে অনুপাতগুলো হচ্ছে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত।
কি কি অনুপাত পেয়েছিলেন? ফিনোটাইপ অনুপাত, আর একটা যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। তাহলে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে শুরু করেছে যে ফিনোটাইপ স্যার জিনিসটা কি আর জিনোটাইপ জিনিসটা কি। চলো বুঝিয়ে দিই। না, একটা জীবের বাইরে থেকে দেখে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্যটা বুঝতে পারি সেটা হচ্ছে ফিনোটাইপ, আর তার জিনগতভাবে যে চারিত্রিক বৈশিষ্ট্যটা বুঝতে পারি সেটা হচ্ছে জিনোটাইপ। মানে সাপোজ ধরো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি একটা ছেলে খুব হৃষ্টপুষ্ট, খুব ভালো সবল দেখতে, তাহলে আমরা বাইরে থেকে দেখে কি বলবো ওই ছেলেটা, যে না এই ছেলেটা হচ্ছে হেলদি, খুব ভালো, এর মানে ক্যাপাবিলিটিও ভালো, এইরকম হয়তো অনেক কিছু আমরা থিঙ্কিং করব। কিন্তু তার যদি জিনগত বৈশিষ্ট্য দেখি, হঠাৎ আমরা দেখতেই পারি যে তার মধ্যে হয়তো একটা রোগ রয়েছে, তাহলে জিনগতভাবে আমরা কি বলতে পারি যে না ও হচ্ছে কিন্তু রোগী, ওই নির্দিষ্ট রোগটার রোগী। তাহলে এগুলোই হচ্ছে ফিনোটাইপ বা জিনোটাইপ। ফিনোটাইপ মানে বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি, আর জিনোটাইপ মানে হচ্ছে জিনগত চারিত্রিক বৈশিষ্ট্য। তোমরা পারলে লিখো ফিনোটাইপ কাকে বলে। না, কোনো জীবের বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। এবং জিনোটাইপ হেডিং করো এবং লেখো যে কোনো জীবের জিনগত চারিত্রিক বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে। বেশ, এবার ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা কি? না দেখো, যে মটর গাছগুলো তিনি পেলেন F2 অপত্যজনিত সেগুলো কি কি? না এটা বিশুদ্ধ লম্বা, এটা সংকর লম্বা, এটা সংকর লম্বা। তাহলে বাইরে থেকে আমরা যখন বাহ্যিকভাবে দেখব তখন মনে হবে যে এটাও লম্বা, এটা তো অবভিয়াসলি লম্বা কারণ বিশুদ্ধ লম্বা, এবং এই দুটোকে দেখেও মনে হবে এরাও লম্বা। তাহলে বাইরে থেকে দেখে আমাকে এই তিন ধরনের গাছকেই মনে হবে লম্বা। তাহলে আমি বাহ্যিকভাবে যদি দেখি তাহলে লম্বার মধ্যে আমি কাদেরকে পেয়ে যাচ্ছি? ক্যাপিটাল টি এবং দুটো ক্যাপিটাল টি আর স্মল টি ওয়ালা গাছকে পেয়ে যাচ্ছি। তাহলে এটা লম্বা, এবং এটা দেখে মনে হবে বেটে, তাহলে বেটের মধ্যে আমি পেয়ে যাচ্ছি স্মল টি। তাহলে তোমরা বলো অনুপাতটা কি দাঁড়ালো? লম্বা অনুপাত বেটে যদি করি তাহলে দাঁড়াচ্ছে এদিকে 3 এদিকে 1, তাহলে রেশিওটা হচ্ছে 3:1, 3:1। এটার ফিনোটাইপ অনুপাত। এবার দেখি জিনোটাইপ অনুপাত। জিনোটাইপে কিন্তু আমি সবকে আলাদা আলাদা দেখব, কাউকে কিন্তু মিক্স করব না। একে আমি যদি জিনগতভাবে দেখি, এর কোনো জিন বার করে ভালো করে দেখি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপে, তাহলে মনে হবে যে না হ্যাঁ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে 3 প্রকারে পাচ্ছি। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা পাচ্ছি, যেটা পাচ্ছি আমি ক্যাপিটাল টি। একটা পাচ্ছি সংকর লম্বা বৈশিষ্ট্যের, যেটা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। এটা 2 ধরনের রয়েছে, দুটো গাছ রয়েছে। আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে, যেটা পাচ্ছি স্মল টি। তাহলে রেশিওটা কি দাঁড়ালো দেখো, 1, এখানে 2 ভাগ আর এখানে 1 ভাগ, তাহলে 1:2:1। তাহলে 1:2:1, এটা হচ্ছে জিনোটাইপের রেশিও। এটা জিনোটাইপের রেশিও আর এটা ফিনোটাইপের রেশিও। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেয়, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, নোট করছো আশা করছি সবাই। তাহলে এটা গেল এক সংকর জননের চেকার বোর্ড, ফিনোটাইপ অনুপাত, এই সব কিছু। এবার তিনি এই এক সংকর জনন করে একটা কিন্তু সূত্র আবিষ্কার করেন, মানে একটা সূত্র তিনি মনোনীত হন, যে সূত্রটাকে বলা হয় পৃথকীভবনের সূত্র। এটা আমরা জানি। এবার কোন সূত্র তিনি ব্যাখ্যা করেন এখান থেকে? তিনি এখান থেকে যে সূত্রটি ব্যাখ্যা করেন সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র, এবং এটাকে ইংরেজিতে বলা হয় আবার ল অফ সেগ্রিগেশন। তাহলে এই সূত্রটা কি?
না তিনি এই সূত্রটা বলতে চেয়েছিলেন, না আমি দেখো সংজ্ঞাটা লিখছি, তোমরা লিখে আমি লিখি এবং তার সাথে সাথে বোঝাই, তোমরা তার সাথে সাথে বুঝতে থাকো। সূত্রটা বলেছে যে কোনো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের, আগে একটা জীবের লিখে দিলে বেটার হয়, জীবের কোনো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা একে অপর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এই যে পৃথক হয়ে যাচ্ছে বলে এর নাম হয়ে গেল পৃথকী ভবনের সূত্র। আর জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে দেখো কি বলিস, জীবের কোনো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা একটু আগে দেখবে এটা একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলাম আর এটা একটা বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়েছিলাম, যাদের মধ্যে সংকরায়ন ঘটাচ্ছিলাম, যার ফলে গ্যামেট তৈরি হয়েছিল, ক্যাপিটাল ডি স্মল টি গ্যামেট তৈরি হয়েছিল, এবং এরা পরের প্রজন্ম তৈরি করেছিল যেটা ছিল ক্যাপিটাল টি এবং স্মল টিওয়ালা একটা গাছ, সংকর লম্বাওয়ালা একটা গাছ তৈরি করেছিল। তো তাহলে দেখো এটার সাথে এটাকে ম্যাচিং করায়, জীবের কোনো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য মানে এটা লম্বা আর এটা বেটে, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেল। এরা ছিল এক প্রজন্মের, এটা কিন্তু নতুন প্রজন্ম। তাহলে বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার সময়, মানে এই বংশ থেকে এই বংশে আসার সময়, সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলো, দেখো একত্রিত হয়েছে, এইটি আর এইটি একত্রিত হয়ে গেছে, ঠিক। তাহলে এতদূর বোঝা গেল, একত্রিত হলো। এবার নেক্সট পার্টটায় আসি। দেখো নেক্সট পার্টে যখন আমরা করেছিলাম, আমরা কি করেছিলাম, এই শঙ্কর লম্বা দুটো মটর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়েছিলাম, তখন এখানে গ্যামেট তৈরি হয়েছিল, এটা ছিল ক্যাপিটাল টি স্মল টি আলাদা হয়ে গিয়েছিল, এখানে ক্যাপিটাল টি স্মল টি আলাদা হয়েছিল, এটা তৈরি করেছিল কি গ্যামেট। তাহলে দেখো একত্রিত হলো এটা বুঝেছি, গ্যামেট গঠনকালে, গ্যামেট গঠন করছে, তাহলে গ্যামেট গঠনকালে এরা একে অপর থেকে পৃথক হয়ে যায়, দেখো একে অপর থেকে পৃথক হয়ে গেছে। তাহলে সূত্রটা বুঝতে পারলে, তাহলে এটাই হচ্ছে সেই পৃথকী ভবনের সূত্র। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে তিনি যে সূত্র পান সেটাকে বলা হয় পৃথকী ভবনের সূত্র। তাহলে বুঝতে পেরেছো এক সংকর জননটা। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা কিন্তু বাড়িতে সবাই করবে, অবশ্যই করবে। তাহলে হোমওয়ার্কটা কিছুই না, হোমওয়ার্কটা খুব ইজি, এক সংকর জননেরই। তোমরা কি করবে, হোমওয়ার্ক যেটা করবে সেটা হচ্ছে গিনিপিগের এক সংকর জননটি ছকস চেকার বোর্ডের মাধ্যমে করো। গিনিপিগের এক সংকর জনন করবে, আমরা মটর গাছের দেখালাম, গিনিপিগের আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিচ্ছি না, যেটা ছেলে গিনিপিগ রইবে, ছেলে গিনিপিগ, তার যে বৈশিষ্ট্যটা হবে সেটা হবে ক্যাপিটাল বি মানে কালো বর্ণের,
ঠিক আছে, এখানে কালার দিয়ে দিচ্ছি, মটর গাছের ক্ষেত্রে লম্বা বেটে ছিল, এখানে কালার দিয়ে দিচ্ছি। আর মেয়ে যে গিনিপিগটা হবে, মেয়ে গিনিপিগ, তার বৈশিষ্ট্যটা হবে স্মল বি, এটা হবে সাদা। এবং এখানে প্রকট হচ্ছে কিন্তু ক্যাপিটাল বিটা প্রকট বৈশিষ্ট্য, আর স্মল বিটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটার সাহায্যে তোমরা অবশ্যই বাড়িতে এই হোমওয়ার্কটা করবে। গিনিপিগের এক সংকর জন্য চেকার বোর্ড বানাবে, প্রথমে ছক বানাবে, তারপর চেকার বোর্ডটা বানাবে। তারপর তোমরা দেখবে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত একই হবে, একদম একই হবে মটর গাছেরটা। তোমরা মটর গাছটা বুঝতে পেরেছো, তাই আমি এটা করতে দিলাম। ঠিক আছে, আজকের আমাদের টপিকটা এতটাই। তোমরা যদি এরপর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এছাড়া ইউটিউবের মধ্যে দেখবে যে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা কল করতে পারো, কল করে যোগাযোগ করে জানতে পারো, বা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের যদি প্রবলেম থাকে সেটা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে বাড়িতে কিন্তু ভালো করে পড়াশুনো করো। এইগুলো নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে।